প্রসঙ্গ ডক্টর ইউনূস। বাংলার ইতিহাসে গত ৯০ বছরে জন্ম নেওয়া একমাত্র গ্লোবাল সেলিব্রিটি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। শতকরা ৮৩% লোকই জানেন না কে ডক্টর মোহাম্মদ ইউনূস। পৃথিবীতে সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল, সেটা নিশ্চয়ই জানেন। সম্মানসূচক হিসেবে নোবেলের পরে কোন পুরস্কারের অবস্থান তা কি জানেন? সম্মান সূচকে ১ নম্বরে আছে পৃথিবীতে নোবেল, ২ নম্বরে আছে আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, ৩ নম্বরে আছে মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড। পৃথিবীর ইতিহাসে উপরের যে ৩টা পুরস্কারই জিতেছেন এমন মানুষ আছে বা ছিলেন ১২ জন। বুঝতেই পারছেন যে এরপরে কি হবে। হ্যাঁ, সেই ১২ জনের একজন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। মেসিকে নিশ্চয়ই চেনেন। যদি বলি এই লিওনেল মেসি লাইনে দাঁড়িয়েছিলেন প্রফেসর ডক্টর ইউনূসের জন্য। বিশ্বাস হয় না? যদি বিশ্বাস নাও হয়, এটাই সত্য। অলিম্পিক গেমস পৃথিবীর সম্মানজনক প্রতিযোগিতার একটি, আর অলিম্পিকে সবচেয়ে সম্মানিত মেহমান হলেন মশাল বাহক। জাপানে অনুষ্ঠিত ২০২০ অলিম্পিকে মশাল বাহক ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমানে বিশ্বের লিডিং ইন্টেলেকচুয়ালে যে কোনো তালিকায় টপ 10-এর ভিতরে থাকেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মুসলিম বিশ্বে নোবেল বিজয়ী ইউনূসের বিকল্প খুঁজে পাওয়াটা খুবই কঠিন, কিন্তু তিনি আমাদের বাংলাদেশের। এদেশে আর এমন ইউনূস জন্মাবে কিনা আজও সন্দেহ। মাইক্রোসফটের বিল গেটস নিজে গাড়ি ড্রাইভ করে প্রফেসর ইউনূসকে পুরো সিলিকন ভ্যালি শহর দেখিয়েছিলেন। আপনারা জানেন যে পৃথিবীর শীর্ষ ধনী বিল গেটস, সে ডক্টর ইউনূসকে গাড়িতে চড়িয়ে ঘুরিয়ে দেখেছেন। কোর্ট কাছারির ৮ তলার এজলাসে তাকে যখনই হাজিরা দিতে হতো সে সময় কোর্ট বিল্ডিংয়ের লিফট বন্ধ করে দেওয়া হতো। ৮২ বছরের এই অশীতিপর এই আসামিকে প্রতিবার হেঁটে হেঁটে ৮ তলায় যেতে হতো, এবং এই ঘটনা নাকি ৪০ বারের মতো ঘটেছে। সারা পৃথিবীর ১০৭টা ইউনিভার্সিটিতে মোহাম্মদ ইউনূস সেন্টার আছে। ইউনিভার্সিটিগুলো নিজেদের উদ্যোগে এটা করেছে। এর প্রধান কারণ হচ্ছে তার মাইক্রো ফাইন্যান্স, যেটা তাকে এবং তার গ্রামীণ ব্যাংকে নোবেল শান্তি পুরস্কার এনে দিয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্রীভাবে সুদখোর ডাকা হয় এবং এটা বারবার বলা হয় যে ডক্টর ইউনূস একজন সুদখোর। মজার ব্যাপার হচ্ছে মোহাম্মদ ইউনূসকে যারা পছন্দ করেন তাদের বেশিরভাগও জানেন না মোহাম্মদ ইউনূসের সুদের ব্যবসা নাই। গ্রামীণ ব্যাংক তার প্রতিষ্ঠিত হলেও গ্রামীণ ব্যাংকে তার ১ টাকার মালিকানাও নাই, শেয়ারও নাই, কখনো ছিল না। জিনিসটা আপনার আমার কাছে আশ্চর্যজনক মনে হতে পারে, কিন্তু এটাই সত্যি। ডক্টর মোহাম্মদ ইউনূসের মাইক্রো ফাইন্যান্সের ধারণার মূল ভিত্তি হচ্ছে এটা: এই ব্যবসার কেউ মালিক হতে পারবে না, সম্পূর্ণ নন প্রফিট তথা অলাভজনক। এটাকে বলে সামাজিক ব্যবসা। নির্দিষ্ট কোনো মালিক নাই, জনগণই এর মালিক। বাহির থেকে অনুদানের টাকা এনে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস।
নিজে এটি প্রতিষ্ঠা করলেও প্রতিষ্ঠানে তার 1 পয়সার মালিকানাও রাখেননি, বরং এর 25% মালিকানা সরকারের, বাকি মালিকানা গরিব মানুষের। নিজের প্রতিষ্ঠিত ব্যাংকে ডক্টর মোহাম্মদ ইউনূস মাত্র $300 বেতনে চাকুরি করতেন। তিনি যে নিজের কোনো শেয়ার রাখেননি তা না, কোম্পানিকে এমনভাবে প্রতিষ্ঠা করেছেন যাতে কেউ এর একক মালিক হতে না পারে। কোম্পানি অধ্যাদেশ 28 ধারা অনুযায়ী তিনি এটি রেজিস্ট্রেশন করেন। শুধু যে গ্রামীণ ব্যাংকে তিনি মালিকানা রাখেননি তা কিন্তু না। জর্জ সরোস, টেলিনরদের এনে তিনি গ্রামীণ টেলিকম প্রতিষ্ঠা করেন। তার কথাই টেলিনর বাংলাদেশে আসে, তার কথাই তার বিলিয়নিয়ার বন্ধুরা গরিবদের উন্নতির জন্য ফান্ড দেয়। তিনি গ্রামীণ টেলিকম প্রতিষ্ঠা করেন, সেটাও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবেই। অনেকেই জানেন না গ্রামীণ টেলিকমকে নন ফর প্রফিট কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানেও তিনি নিজের জন্য 1% মালিকানাও রাখেননি। তিনি চাইলে ইজিলি 10 থেকে 15% মালিকানা নিজের জন্য রেখে দিতে পারতেন, অথচ লাভের 1 টাকাও যাতে নিজের কাছে না আসে সেটা নিশ্চিত করেন তিনি। তার প্রতিষ্ঠিত সরকার নিয়ন্ত্রিত গ্রামীণ ব্যাংকে এখনও সুদের হার বাংলাদেশে সর্বনিম্ন, অথচ স্বাভাবিকভাবে আপনার মনে হবে গ্রামীণ ব্যাংকের মতো সুদ বোধহয় কেউ নেয় না। আর নিশ্চয়ই এই টাকায় প্রফিট করেন ডক্টর ইউনূস। আসলে আমাদের দেশের মানুষ এসব কল্পনাও করতে পারেন না। একজন মানুষ ব্যবসা করবে অথচ সেখান থেকে নিজে কোনো লাভ করবে না, এমন কথা আমরা ভাবতেই পারি না। আমরা ভাবতে পারি কেবল টাকা কামানোর কথা, কিভাবে টাকা আর্ন করা যায়, কিভাবে টাকা উপার্জন করা যায়, আমরা শুধু সেটা ভাবি। যেমনভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, টাকা কামানোতে আছে সুখ শান্তি, অন্যের উপকারে আছে প্রশান্তি। ওনার ভাষায় নিজের জন্য টাকা কামানো হয়তো হ্যাপিনেস, অন্যের উপকার হচ্ছে সুপার হ্যাপিনেস। মোহাম্মদ ইউনূস মনে করেন সবাই এককভাবে সম্পত্তির মালিক হতে থাকলে গরিব আরও গরিব হয়ে যাবে, ধনী আরও ধনী হবে, ফলে বিশ্ব ব্যবস্থা অচল হয়ে পড়বে। এই বিশ্বাস থেকেই উনি সব নন প্রফিট বা অলাভজনক প্রতিষ্ঠান তৈরি করে গেছেন, নিজের কোনো মালিকানা রাখেননি। এরকমটা কি আপনি ভাবতে পারেন? আপনি কষ্ট করে একটি প্রতিষ্ঠান করবেন, কিন্তু তার মালিক আপনি নন। আপনি বাংলাদেশের যে কোনো কোম্পানি দেখেন, তাদের সব নিজেদের মালিকানা। কোম্পানির কথা বাদ দেন, আপনি যদি অনেক প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের যদি আপনি একটু গভীরে যায় দেখেন যে তার ঊর্ধ্বতন কর্মকর্তা কারা, সবই পরিবারের লোকজন। বড় বড় পদে বসে আছে পরিবারের সদস্যরা, কিন্তু মোহাম্মদ ইউনূস সেটা করেননি। তার প্রতিষ্ঠিত কোম্পানিতে নিজের বা পরিবারের কাউকে রাখেননি, অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলে এসব ব্যবসায় নিজের মালিকানা রেখে ইজিলি বিলিয়নিয়ার হয়ে যেতে পারতেন। খুব ইজিলি তার প্রায় সব বন্ধুবান্ধব বিলিয়নিয়ার, মাল্টি বিলিয়নিয়ার। তিনি সেদিকে যাননি। তার মানে এমন একজন মানুষকে আমরা বাংলাদেশের উপদেষ্টা হিসেবে পেয়েছি, কিন্তু আমরা হয়তো বিশেষ কারণে বা রাজনৈতিক কারণে তাকে অপছন্দ করছি। অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের আয়ের উৎস কী? আমি নিশ্চিত এটাও অনেকে জানেন না।
ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন পৃথিবীর ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেইড স্পিকার। স্পিচ দেওয়ার জন্য ওনাকে টাকা দিয়ে নিয়ে যাওয়া হয়। ওনার বক্তব্য শোনার জন্য খরচ করতে হয় ৭৫,০০০ থেকে $১,০০,০০০ মতো, কখনো কখনো আরও বেশি। জাস্ট উনি বক্তব্য দেবেন। বিশ্বের নামি দামি প্রতিষ্ঠানগুলো ওনাকে নিয়ে যান ওনার বক্তব্য শুনতে। ওনাকে বিভিন্ন প্রতিষ্ঠানে পরিকল্পনার জন্যও ডাকা হয়। ২০২৪ সালের ফ্রান্সে অনুষ্ঠিতব্য প্যারিস অলিম্পিকের আয়োজক কমিটির ৩ জনের একজন হচ্ছে মোহাম্মদ ইউনূস। সেখানে আরেকজন প্রেসিডেন্ট ম্যাক্রো। ২০২৬ ইতালি অলিম্পিকের জন্য ইতালিয়ানরা ওনাকে পাওয়ার জন্য তদবির করছে যাতে উনি পরামর্শ দেন। এদিকে আমরা মনে করি গ্রামীণ ব্যাংক আর গ্রামীণ টেলিকমের মতো ওনার প্রতিষ্ঠিত কোম্পানি থেকে টাকা পান তিনি, যেন গ্রামীণ ব্যাংকের সুদগুলো সরকার খায় না, ডক্টর মোহাম্মদ ইউনূস খায়। এরা কখনো প্রকাশ্যে স্বীকারই করে না যে এগুলোতে তার 0.01% শেয়ারও নাই। উনি একটা বিশ্ববিদ্যালয় করতে চেয়েছিলেন বাংলাদেশে, কিন্তু অনুমতি পাননি। একটা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হতো। উনি করলে পৃথিবীর সেরা প্রফেসররা সেখানে এসে হয়তো ক্লাস নিতেন এবং সেখানেও পড়াশোনা করতেন আপনার আমার ছোট ভাইরা বা সন্তানেরা। আমি যতটুকু অনলাইন থেকে দেখেছি, বিভিন্ন সোর্স থেকে পড়েছি, তারই সামারি এটা। জানি না ভুল ত্রুটি কতটুকু, তবে জানার মাঝে এই সোশ্যাল মিডিয়ার যুগে অনেক ভুল থাকে। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি মনে করেন তথ্যগুলো আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা এটা সত্য, তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।